বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ফকির সায়েম ফ্লাইং ফিশ 007 চ্যানেলের পক্ষ থেকে আমার সকল মৎস্য চাষি প্রাণী পালক এবং শুভানু অধ্যায়ীদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি। তো এখন বর্ষার মৌসুম। এই মৌসুমে আমরা প্রত্যেক মাছ চাষি এই যে ঘোলাত্বের সমস্যা, এটা নিয়ে যথেষ্ট পরিমাণে ভুগি এবং আপনাদের কাছ থেকে প্রতিদিন অনেক প্রশ্ন আমি পেয়ে থাকি, অনেক কমেন্ট আমি পেয়ে থাকি যে ঘোলাতে কি করণীয়। তো আজকে আমরা এই পুকুরে ঘোলাত্ব এটা কেন হয় এবং হলে আমাদের করণীয় কি, ঘোলাত্বের কারণে আমাদের চাষকৃত মাছের কি কি সমস্যা হয়, এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে ইন ডিটেলসে আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো পুকুরে ঘোলাত্বের কারণে আমাদের ক্ষতিটা কি হয়, আগে ক্ষতির বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। পুকুরের পানি যখন ঘোলাত্ব হয় তখন আমাদের পুকুরে অক্সিজেনের ঘাটতি দেখা যায়, অক্সিজেনের স্বল্পতা দেখা যায়। কারণটা হলো ঘোলাত্বের কারণে সূর্যের যে আলোটা, সেই আলোটা আমাদের পুকুরের তলানিতে পৌঁছাতে পারে না। বাতাসের মাধ্যমে কিছুটা অক্সিজেন ডাইলুটেড হয়, সেটা সর্বোচ্চ 1 থেকে পানির উপরিভাগের 1 থেকে 1.5 ফিটের মধ্যেই থাকে। কিন্তু অক্সিজেন সরবরাহটা তো আমাদের একদম পুকুরের উপরিভাগ থেকে তলানি পর্যন্ত সর্বোচ্চ বা জায়গাটা তো থাকতে হয়, কিন্তু সেটা হয় না, কারণ সূর্যের আলোটা পুকুরের তলানিতে ঠিকভাবে পৌঁছাইতে পারে না, এরা বাধাগ্রস্ত হয় ঘোলাত্বর কারণে। এবং প্রাকৃতিক খাদ্য উৎপাদন ঠিকভাবে হয় না, প্রাকৃতিক খাদ্য উৎপাদনে যথেষ্ট পরিমাণে ঘাটতি হয়ে যায় এই ঘোলাত্বের কারণে। কারণ আমরা যদি সূর্যের আলো বা ডেলাইটটাকে আমরা কাজে লাগাতে না পারি, তাহলে তো আমাদের প্রাকৃতিক খাদ্য সেভাবে কখনোই উৎপাদন হবে না। তা আমাদের ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন এটা যথেষ্ট পরিমাণে তৈরি হয় না এই ঘোলাত্বের কারণে। এবং ঘোলাত্বের কারণে এখানে যে মাটির যে সূক্ষ্ম সূক্ষ্ম যে দানাটা, যেটা পানির সাথে মিশ্রিত অবস্থায় থাকে, তা আমাদের মাছ তো সবসময় সে পানিটাকে ছাঁকতে থাকে, ছাঁকনির মতো করে। তো এখানে এই যে মাটির ক্ষুদ্র কণাটা তার ফুলকাতে আটকে যায়। যদিও এখানে যে একটা মাছের ফুলকাতে দেখবেন যে একটা তরল পদার্থ থাকে, লিকুইড একটা তরল পদার্থ, পিচ্ছল একটা পদার্থ, যেটা দিয়ে সৃষ্টিগত প্রদত্ত মানে সৃষ্টিগতভাবেই ওর ফুলকাটা ক্লিন করার জন্য একটা তরল ওখানে থাকে। কিন্তু যখন এই মাটির কণাটা বেশি পরিমাণে ওখানে আটকে যায়, তখন মাছটা চাইলেও সেটাকে ক্লিন করতে পারে না, তখন মাছের সেই ফুলকা ক্ষতিগ্রস্ত হয়। তা এখান থেকে ক্ষতরোগ বা বিভিন্ন রোগের এখান থেকে তৈরি হয়, মাছের খাদ্য গ্রহণে প্রবলেম দেখা দেয়, আমাদের প্রাকৃতিক খাদ্য তৈরি হয় না, অক্সিজেন তৈরি হয় না। এটা হলো ঘোলাত্বের জন্য আমাদের যে ক্ষতি। এখন ঘোলাত্বটা কেন হয়? ঘোলাত্বটা হওয়ার অনেকগুলো কারণ আছে। নাম্বার 1, যদি আমাদের পুকুরে মাছের মজুদ ঘনত্বটা বেশি থাকে। দ্বিতীয় কারণটা হলো যদি আমাদের মাছের চাহিদা অনুসারে আমরা খাবার প্রয়োগ না করি। কারণ যখন মাছের চাহিদার চেয়ে কম পরিমাণে খাবারটা আমরা পুকুরে প্রদান করব, তখন মাছ তার খাদ্য চাহিদা পূরণ করার জন্য পুকুরের বিভিন্ন জায়গায় সে ঘুরতেই থাকে, খাবার খুঁজতে থাকে। এ কারণে পুকুরে ঘোলাত্ব হয়। তৃতীয়ত, পানি ঘোলাকারী যে মাছ, যেমন মিরর কাপ, তারপরে তেলাপিয়া মাছও কিছুটা করে, তারপরে মাগুর মাছ, মিরর কাপ জাতীয় যে মাছগুলো আমাদের আছে, যেগুলোর আসলে ঠোঁটের যে আকৃতিটা অনেকটা শুয়োরের মতো, গোল ঠোঁটটা, ওরা তো সবসময় মাটি খুঁড়ে মাটির ভিতরে যে কেঁচো জাতীয় পদার্থ অর্থাৎ কাইরোনোমিক বা কেঁচো বেন্থোস যেটা থাকে, এটাও খুঁজতে থাকে খাওয়ার জন্য।
তো সারাক্ষণই মাটিটা খুঁজতে থাকে। 5 নম্বর যে কারণটা হলো সেটা হলো যখন বৃষ্টি হয় এই সময়টায় মাছ অতি আনন্দে খুব ছুটোছুটি করতে থাকে, কারণ তখন ওর চেষ্টাটা থাকে যে আমি আমার এই যে গণ্ডিটা, পুকুরের যে গণ্ডিটা, আমি এর বাইরে চলে যাব, বাইরে হয়তো আরো কোনো বড় জায়গা এখানে রয়েছে, আমি এখান থেকে চলে যাব। এই জন্য দেখবেন যে বৃষ্টির সময় কই মাছ, শিং মাছ এরা কানসা দিয়ে সাইড ঘেঁষে এরা উঠতে চায়, এবং অন্যান্য মাছ যেখান দিয়ে একটু পানি গড়ায় পড়ে সেখানে প্রচুর পরিমাণে লাফালাফি করতে থাকে। এটা হলো ওদের এক ধরনের আনন্দ এবং বাইরে যাওয়ার জন্য একটা চেষ্টা, এই কারণে ঘোলাত্ব হয়। দ্বিতীয়ত, যাদের পুকুর পাড়ে পর্যাপ্ত পরিমাণে দুল বা ঘাস থাকে না, অর্থাৎ বৃষ্টির পানিটা পার গড়ায় তারপরে পাড়ের যে মাটিটা সেটা ধুয়ে পুকুরে চলে আসে। 8 নম্বর যে কারণটা সেটা হলো যদি প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাদ্য অর্থাৎ ফাইটোপ্ল্যাঙ্কটন পুকুরে মজুদ থাকে। ফাইটোপ্ল্যাঙ্কটন যদিও আমাদের পুকুরে অক্সিজেন সরবরাহ করতে একমাত্র মাধ্যম, সবচেয়ে বড় ভূমিকা রাখে, তবুও যখন এই ফাইটোপ্ল্যাঙ্কটন পর্যাপ্ত পরিমাণে হয়, অর্থাৎ এরা মাছ এদেরকে খেয়ে যখন শেষ করতে না পারে, তখন এদের তো আসলে একটা নির্ধারিত বেঁচে থাকার একটা সময় আছে, এই সময়টা পরে এরা মরে যায়। তো সেই মৃত ফাইটোপ্ল্যাঙ্কটনের সংখ্যাটা যখন পর্যাপ্ত পরিমাণে হয়, তখন আমাদের যে ডেলাইট বা সানলাইট এটা ঠিকভাবে এর ডাইলেশন প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারে না, এরা পুকুরের তলানিতে পৌঁছাতে পারে না, বাধাগ্রস্ত হয়। এ কারণে পানিটা অনেক সময় ঘোলা হয়ে থাকে যদি ফাইটোপ্ল্যাঙ্কটনের পরিমাণটা বেশি থাকে। আবার যাদের পুকুরের গভীরতা একটু বেশি, অর্থাৎ 12 ফিট, 14 ফিট, 15 ফিট, সাধারণত সূর্যের আলোটা 5 থেকে 6 ফিট, 7 ফিট এর নিচে কখনোই পৌঁছাতে সক্ষম হয় না। আর যদি জায়গাটা অনেক বেশি বড় হয়, 4 একর, 5 একর, 7 একর, মানে অনেকটা বড় বিলের মতো জায়গা হয়, সেক্ষেত্রে 10-12 ফিট হলেও সেখানে আলোটা পৌঁছাতে পারে। কিন্তু সাধারণত আমাদের পুকুরগুলো তো 80 শতক, 1 একর, 1.5 একর, 2 একর এই সীমানার মধ্যে হয়ে থাকে। তো এই জায়গাটায় ঠিকভাবে সূর্যের আলোটা পৌঁছাতে পারে না বিধায় যদি গভীরতা বেশি থাকে, সেক্ষেত্রে অনেক সময় পানির এই ঘোলাত্বটা হয়ে থাকে। তো এই যে 8-10টা কারণে আমাদের পানিতে যে ঘোলাত্বটা হয়, এই ঘোলাত্বটা কম করার উপায় কি? ঘোলাত্ব হলে আমাদের করণীয় হলো পুকুরে পর্যাপ্ত পরিমাণে মাসিক পরিচর্যার যে চুনটা, আমাদের পুকুর প্রস্তুতির সময় তো পর্যাপ্ত চুন প্রয়োগ করতেই হবে। কেন করতে হবে? আমি কিন্তু এই পুকুর প্রস্তুতি এবং বিভিন্ন মেডিসিন প্রয়োগের সাথে আমি কিন্তু যথেষ্ট পরিমাণে চুনের কথা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। তার কারণটা হলো যে আমাদের মাটির যে সূক্ষ্ম সূক্ষ্ম যে কণাগুলো আছে, সেই কণাগুলোকে তার যে ঋণাত্মক যে একটা আকর্ষণ, সেটাকে যদি আমরা নিউট্রিলাইজ করতে না পারি, অর্থাৎ সে মাটির দানাগুলোকে ভেঙে তার যে তেজস্ক্রিয়াটা সেটাকে নষ্ট করে যদি আমরা এটাকে নিউট্রিলাইজ করতে না পারি, তাহলে এ পানির সাথে ঘুরতেই থাকবে। এজন্য আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে পর্যাপ্ত পরিমাণে চুন নিশ্চিত পুকুরে করতেই হবে এবং মাসিক পরিচর্যায় চুন লবণের ব্যবহারটা করতে হবে। তো পর্যাপ্ত পরিমাণে চুন ব্যবহার করা, লবণ ব্যবহার করা, কারণ লবণও এই মাটির দানাগুলোকে, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম দানাগুলোকে, সেটাকে ভেঙে এটাকে নিউট্রাল করতে সহযোগিতা করে। আরেকটা বড় মাধ্যম হলো ছাই। ছাইয়ের ভিতরে পর্যাপ্ত পরিমাণে থাকা যে কার্বন সোর্স এবং সে ক্যালসিয়ামের সোর্স, এই দুটো সোর্স পানির ঘোলাত্ব দূর করতে যথেষ্ট পরিমাণে ভূমিকা রাখে। চতুর্থত হলো খড়। খড় প্রয়োগ করলে খড়
এই যে মাটির সূক্ষ্ম দানাগুলোকে সে শোষণ করে, সে ধরে রাখে, এবং খড়টা যখন 4-5 দিন পরে এটা যখন একটু পচে পানির তলানিতে চলে যায়, তখন এই শোষণকৃত মাটিটাকে, মাটির সূক্ষ্ম দানাগুলোকে নিয়ে সে পানির নিচে সে নিউট্রিয়াস করে দেয়। এবং খড়ের যে লাল যে নির্যাসটা, যে রসটা বের হয়, এটা থেকেও আমরা কার্বন সোর্স আমরা পেয়ে থাকি, এবং যথেষ্ট পরিমাণে জুপ্লান্টন তো আমরা এখান থেকে পাই। তো যথেষ্ট পরিমাণে ছাই নিশ্চিত প্রয়োগ করতে হবে। এবং কচুরিপানা, আপনার যে পুকুরে এই 7 থেকে 8 ভাগের 1 ভাগ জায়গায়, অর্থাৎ কিছুটা জায়গায় জীবন্ত কচুরিপানা থাকবে, সে পুকুরে কখনোই পানি সহজে ঘোলাট্য হয় না। কারণ পানির সে যে ঘোলাট্যের কারণে এই যে পানির যে পলিকণাটা, যে পলি মাটিটা পানিটাকে ঘোলা করে, এই পলিকণাটাকে জীবন্ত কচুরিপানা শোষণ করে। তো আমরা যদি পুকুরে ছাই, চুন, লবণ এটা আমরা নিশ্চিত করি, সাথে যদি আমরা পুকুরে খড় দিতে পারি, কিছুটা জীবন্ত কচুরিপানা স্থাপন করতে পারি, তাহলে আমরা এই ঘোলাট্যের সমস্যা থেকে আমরা রেহাই পেতে পারি বা মুক্তি পেতে পারি। তাৎক্ষণিকভাবে ঘোলাট্য নিরসনের আর একটা সহজ কৌশল হলো প্রতি বিঘায়, অনেকেই এই বিঘা নিয়ে আমাকে প্রশ্ন করে থাকেন, কারণ কলকাতার বা ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশের বিভিন্ন জায়গায় ওখানে 44 শতকও 1 বিঘা হয়ে থাকে। অনেকেই আমাকে প্রশ্নটা করেন। তো বিঘার সাধারণ মাপটা হলো 33 শতকে 1 বিঘা। তো এই হিসাবে প্রতি বিঘেতে 10 কেজি আটা, সেটা হতে পারে গমের আটা, হতে পারে ধানের আটা, হতে পারে চালের আটা, হতে পারে ময়দা, সেটা যাই হোক, তবে ধানের আটাটা হলে সবচেয়ে ভালো হয়। প্রতি বিঘাতে 10 কেজি আটা, এর সাথে 250 গ্রাম ইউরিয়া 24 ঘন্টা পানির সাথে গুলিয়ে এটাকে ফার্মেন্ট করে তারপর যদি আমরা ঘোলা পুকুরে এটা প্রয়োগ করি, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে ঘোলাট্যের সমস্যা থেকে আমরা মুক্তি পাব। তো আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো বিষয়, অন্য কোনো পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।